হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা প্র্যাকটিস সেট আলোচনা করব, যেটা তোমাদের ডাব্লিউপির একটা ফুল প্র্যাকটিস সেট। এখানে 100-এর নয় 85 নাম্বারের প্র্যাকটিস সেট। এটা একটা ডাব্লিউপি কনস্টেবল যে পরীক্ষা আছে তার একটা প্র্যাকটিস সেট। এখানে আমরা 85টা কোশ্চেন আলোচনা করব, তার মধ্যে আজকে 40টা আলোচনা করব আর বাকিগুলো পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এটা তোমাদের একটা মডেল প্র্যাকটিস সেট। আর আগে বলে দিই যে এটা একটা রেকর্ডেড ক্লাস। এটা একটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস নয়, কারণ আমি একটু বাইরে আছি। এটা রেকর্ড করা ছিল, এটা তাই আপলোড করে দিয়েছি। ঠিক আছে, দেখো কি বলা আছে যে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হলো। পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল কোন পর্বতমালা? এটা আগের দিন করছিলাম আমরা এই প্র্যাকটিস সেটটা। ঠিক আছে, তখন নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য আমরা এটা করতে পারিনি, তাই সেটা আজকে আমরা করব। দেখো কি বলা আছে, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটা? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে না, এর কারেক্ট অ্যান্সার হবে এটা একটা নীলগিরি। নীলগিরি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা কি হয়ে যাবে দোদাবেটা। কি হবে? দোদাবেটা হবে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম। ঠিক আছে, এরপরে দেখো, তুমি যখন সাউথ ইন্ডিয়ার কথা দেখবে না, দক্ষিণ ভারতের কথা দেখবে, তখন তুমি এখানে 3টা পরপর পর্বত মনে রাখবে। ঠিক আছে, দেখো সাতপুরার যে হাইস্ট পিক, এর হাইস্ট পিক কি হয়ে যাবে এটা তুমি মনে রাখবে, হাইস্ট পিক হয়ে যাবে ধূপগড়। কি হবে? ধূপগড়। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। আর আন্নামালাই এর হাইস্ট পিক হয়ে যাবে আনাইমুদি। কি হবে? আনাইমুদি। আনাইমুদি। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। দেখো নিচের দিকে যখন তুমি দক্ষিণ ভারত দেখবে না, দক্ষিণ ভারতের দিকে পরপর পরপর 3টা পাহাড় থাকে। ঠিক আছে, পরপর 3টা পাহাড় থাকে, যে 3টা পাহাড়ের নাম তোমাকে মনে রাখতে হয়। পরপর 3টা থাকে। একটা কি হয় না, প্রথমেরটা হয়ে যায় নীলগিরি। ঠিক আছে, এটা হয়ে যাবে নীলগিরি। তারপরেরটা হবে আন্নামালাই। তারপরেরটা হবে কার্ডামা। ঠিক আছে, এরকমভাবে তোমাকে মনে রাখতে হবে। এখানে যে পর্বতগুলো আছে, এখানে তোমাকে 3টা পর্বত মনে রাখতে হবে। একটা তো আছে আরাবল্লী এ, তারপরে দেখো বি বিন্ধ্যা, আরেকটা আছে সি দিয়ে মনে রাখবে, কিন্তু সেটা সাতপুরা হবে। ঠিক আছে, তাহলে এ বি সি, সি দিয়ে এখানে সি নয়, এটা সাতপুরা, কিন্তু সি দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে আরাবল্লী, বিন্ধ্যা, সাতপুরা, এখানে আছে 3টা। এরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে। এদিকে আছে দক্ষিণ সরি পশ্চিমঘাট পর্বতমালা, আর এদিকে আছে পূর্বঘাট পর্বতমালা। এটা দেখো, পূর্বঘাটের যে হাইস্ট পিক তার নাম কি? জিন্দাগাড়া হয়ে যায়। আর পশ্চিম ঘাটের যে হাইস্ট পিক সেটা হয়ে যাবে আনাইমুদি। এর হাইস্ট পিক হয়ে যাবে আনাইমুদি। আনাইমুদি এর হাইস্ট পিক এদিকটা পশ্চিম ঘাটের, আর এর হাইস্ট পিক হয়ে যাবে জিন্দাগাড়া। কি হবে? জিন্দাগাড়া। তুমি যদি দেখো ভারতের ম্যাপটা ভালো করে, এখানে তোমাকে জিজ্ঞেস করে হিমালয়ের সম্পর্কে। এখানে প্রথমে কি আছে না, ট্রান্স হিমালয় আছে। ট্রান্স হিমালয় যে 3টা তার রেঞ্জ আছে। ঠিক আছে, 3টা কি কি আছে না, দেখো ট্রান্স হিমালয়ের প্রথমেরটা হচ্ছে তোমার কারাকোরাম রেঞ্জ। এটা হচ্ছে কারাকোরাম। কারাকোরাম। তারপরে আছে কারাকোরাম, লাদাখ আর জাসকার। পরপর তুমি মনে রাখবে দুটো 3টা নাম, লাদাখ আর জাসকার। এই 3টা নাম তোমাকে মনে রাখতে হবে পরপর, কারাকোরাম, লাদাখ, জাসকার। এরপরে দেখো, এই যে কারাকোরাম রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ, এখানে আছে সিয়াচেন গ্লেসিয়ার। এখানেই আছে এই কারাকোরাম রেঞ্জের মধ্যে কি আছে, এখানেই আছে সিয়াচেন গ্লেসিয়ার। তোমাকে জিজ্ঞেস করবে যে সিয়াচেন কোথায় অবস্থিত, সেটা হয়ে যাবে কারাকোরাম রেঞ্জে। এখানেই আছে তোমার নুবরা। ঠিক আছে, নুবরা বলে একটা রিভার আছে, সেটা নুবরা ভ্যালিও আছে এখানে। ঠিক আছে, রিভারও আছে, নুবরা ভ্যালিও এখানে আছে, উপত্যকা। ঠিক আছে, এটা মনে রাখবে, কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। কারাকোরাম, লাদাখ, জাসকার, তারপরে কি আছে বলতো? পীর পাঞ্জাল। আমাকে এটা সাজাতে দেয়। ঠিক আছে, কিন্তু পীর পাঞ্জালটা কার মধ্যে পড়ছে বলতো? পীর পাঞ্জালটা কার মধ্যে পড়ছে? এটা গ্রেটার হিমালয়ের মধ্যে পড়ছে। প্রথমে তো গেল ট্রান্স হিমালয় 3টা, এটা হচ্ছে ট্রান্স হিমালয়। এরপরে আছে গ্রেটার হিমালয়। ঠিক আছে, এটার মধ্যেই সবচেয়ে বড় বড় শৃঙ্গগুলো আছে। সবচেয়ে বড় বড় শৃঙ্গগুলো এর মধ্যেই আছে, গ্রেটার হিমালয়ের মধ্যে। আর তার নিচে যেটা আছে সেটা হয়ে যাবে তোমার লোয়ার হিমালয়, বা যেটাকে বলা হয় শিবালিক। ঠিক আছে, এই যে মাঝখানের যে রেঞ্জটা, এটাকে বলবো আমরা গ্রেটার হিমালয়। এর মধ্যেই আছে, এর মধ্যেই কি আছে, কারাকোরাম, লাদাখ, জাসকার, এর মধ্যে পীর পাঞ্জাল রেঞ্জও আছে এখানে, পীর পাঞ্জাল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর নিচেরটা হচ্ছে শিবালিক রেঞ্জ, এটা হচ্ছে শিবালিক রেঞ্জ। তাহলে এই নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো, যখন তুমি পূর্ব দিকে দেখবে, যে অরুণাচল প্রদেশের কাছে, অরুণাচল প্রদেশের কাছে এখানে তোমাকে কিছু নাম মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু নাম এখানে তোমাকে মনে রাখতে হবে। যেমন প্রথমেরটা কি না, ডাফলা, মিরি, এবর। ঠিক আছে, ডাফলা,
ডাফলা, মিরি, এবর, আর কি আছে বলো তো? আর আছে তোমার পাটকাই বোম। ঠিক আছে, পাটকাই বোম আছে আর মিসমি আছে। প্রথমে মিসমি আছে, মিসমি, আর তারপরে আছে পাটকাই বোম, পাটকাই বোম। ঠিক আছে, এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের সব, এগুলো সব অরুণাচল প্রদেশের। এরপরে তোমাকে এখানে আবার জিজ্ঞেস করতে পারে, দেখো এখানে আছে নাগা, নাগা, নাগাল্যান্ডের কাছে নাগা, নাগা পর্বত আছে। ঠিক আছে, এই নামগুলো ভালো করে মনে রাখবে। মেঘালয়ে কি আছে বলো তো? মেঘালয়ে আছে গারো, খাসি, জয়ন্তিয়া। এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো এর প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছেন? কে এম মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, না ঠাকুরদাস ভার্গব? দেখো এটা বলা আছে যে প্রস্তাবনাকে, প্রস্তাবনা অর্থাৎ প্রিএমএল এর কথা এখানে বলা হয়েছে। এটাকে সংবিধানের আত্মা কে বলেছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? বি আর আম্বেদকর কাকে সংবিধানের আত্মা বলেছেন? সেটা হয়ে যাবে আর্টিকেল 32। আর্টিকেল 32, আর্টিকেল 32 কে সংবিধানের আত্মা বলেছেন কে? বি আর আম্বেদকর। ঠিক আছে, সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কে বলেছেন? এটা বলেছেন বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে, 32তম আর্টিকেলকে। এই 32তম আর্টিকেল অনুসারেই সুপ্রিম কোর্ট কি করতে পারে না, এই সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে, রিটস জারি করতে পারে এই আর্টিকেল 32 অনুসারে। ঠিক আছে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে সংবিধান বা প্রস্তাবনাকে কতবার অ্যামেন্ড করা হয়েছে, বা এটাকে কতবার অ্যামেন্ড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে, সেটা হয়ে যাবে একবারই কেবলমাত্র এর সংশোধন হয়েছে। সেটাও কত সালে? সেটাও কত সালে? সেটাও হয়ে যাবে 76-এ, নাকি 1976-এ, যেটা হচ্ছে সবচেয়ে বড় সংবিধান সংশোধন ছিল, 42তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধনে এটাকে একবার সংশোধন করা হয়েছে, যেখানে এর মধ্যে 3টা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে। কি কি ওয়ার্ড যুক্ত করা হয়েছে বা শব্দ যুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে তোমার সোশ্যালিস্ট, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার, আর ইন্টিগ্রিটি। ঠিক আছে, এই 3টা ইন্টিগ্রিটি, এই 3টা ওয়ার্ডকে এখানে যুক্ত করা হয়েছে। এই 3টা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে কোথায়? না সংবিধানের মধ্যে। এটাও তোমরা মনে রাখবে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট তো রিটস জারি করতে পারে 32তম সংবিধান আর্টিকেল অনুসারে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে হাইকোর্ট, হাইকোর্ট রিটস জারি করতে পারে কত নম্বর ধারা অনুসারে, কত নম্বর আর্টিকেল অনুসারে? সেটা হয়ে যাবে তোমার 226, 226, 226। এই আর্টিকেল অনুসারে হাইকোর্ট আবার রিটস জারি করতে পারে। এর পরের প্রশ্ন দেখো, তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ঠাকুরদাস ভার্গব হবে কারেক্ট অ্যান্সার। তিনি প্রস্তাবনাকে কি বলেছিলেন? সংবিধানের আত্মা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? জনঘনত্ব বলা আছে, তাহলে ঘনত্ব সবচেয়ে কম হবে। ঘনত্ব কম, ঘনত্ব কম যদি হয় সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কি হবে? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে জনসংখ্যা কম, জনসংখ্যা কম, সেটা কি হয়ে যাবে? জনসংখ্যা কম যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে সিকিম। কি হবে? সিকিম। আর যদি জনসংখ্যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে সেটা কি হয়ে যাবে? জনসংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, সেটা হবে তোমার উত্তরপ্রদেশ, ইউপি হবে। আর যদি জিজ্ঞেস করে যে জনসংখ্যা, জনঘনত্ব বেশি, তখন কি হবে? জনঘনত্ব বেশি জিজ্ঞেস করলে কি হয়ে যাবে? না সেটা হয়ে যাবে তোমার বিহার। কি হবে? বিহার হবে। বিহারে জনঘনত্ব বেশি আর জনসংখ্যা বেশি হচ্ছে ইউপিতে। এটা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যা কোথায় কম বলো তো? ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যা কম কোথায়? জনসংখ্যা সবচেয়ে কম, সেটা হয়ে যাবে ভাটিকান সিটিতে। কোথায়? ভাটিকান সিটি। এটা জিজ্ঞেস করেছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে। ভাটিকান সিটিতে সবচেয়ে জনসংখ্যা কম। এটা ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে যখন যখন 2011-র যে সেন্সাসটা হয়েছে, 2011-র যে সেন্সাস, সেটা কততম সেন্সাস? সেটা হচ্ছে 15তম, 15তম সেন্সাস টোটালে যদি দেখি। আর যদি স্বাধীনতার পর দেখি, স্বাধীনতার পরে সেটা হয়ে যাবে 7ম। স্বাধীনতার পর এটা হচ্ছে 7 নম্বর, সপ্তম সেন্সাস হচ্ছে এটা 2011-র সেন্সাসটা। এরপরে যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ার জনঘনত্ব কত, ঠিক আছে, ইন্ডিয়া বা ভারতের যে এই সেন্সাস অনুসারে জনঘনত্ব কত?
জনঘনত্ব কত? না ঘনত্ব হয়ে যাবে তোমার 382 এত জন পার কিমি স্কোয়ার। প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বাস করে। এটাও তোমরা মনে রাখবে। দেখো আসামের ক্যাপিটাল কি হবে? আসামের ক্যাপিটাল দিসপুর হবে, দিসপুর। মিজোরামের ক্যাপিটাল কি হয়ে যাবে? আইজল। ক্যাপিটালও জিজ্ঞেস করে তোমাদের পরীক্ষায়, আইজল। এরপরে সিকিমের ক্যাপিটাল কি হয়ে যাবে? না গ্যাংটক, গ্যাংটক। আর অরুণাচল প্রদেশ কি হয়ে যাবে? না ইটানগর। কি হবে? ইটানগর। এরপরে দেখো অরুণাচল প্রদেশে আরেকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে তো জনঘনত্ব সবচেয়ে কম হয়েই গেল। এরপরে আরেকটা পয়েন্ট মনে রাখবে যে পূর্ব দিকের সবচেয়ে সবচেয়ে পূর্বতম পয়েন্ট, অর্থাৎ সব থেকে পূর্ব দিকের পয়েন্ট কোনটা? ইস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা ভারতে, সেটা কি? না কিবুথু। কিবুথু। এটাও ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে পূর্ব দিকের ভারতের সবচেয়ে পূর্বতম বিন্দু, সবচেয়ে পূর্বতম বিন্দু, ভারতের সবচেয়ে পূর্বতম বিন্দু, সেটা হচ্ছে কিবুথু। ঠিক আছে, এটাও মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে। না ক্রে ফ্রেঞ্চ ওপেন 2023-এর একক মহিলা শিরোপা জিতেছেন। তাহলে একক মহিলা শিরোপা 2023-এর একক মহিলা শিরোপা কে জিতেছেন? এখানে তোমাকে গ্র্যান্ড স্ল্যামের কথা ভালো করে মনে রাখতে হবে। গ্র্যান্ড স্ল্যামের কথা ভালো করে মনে রাখতে হবে। দেখো গ্র্যান্ড স্ল্যাম যেগুলো হয় সে কতগুলো থাকে তার মধ্যে? গ্র্যান্ড স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যামের মধ্যে কি কি পড়ে? গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তোমার পড়ে, প্রথমে থাকবে তো অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন। আর তারপরে কি থাকে? না এরপরে থাকে ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন। আর কি থাকে? উইম্বলডন ওপেন, উইম্বলডন, উইম্বলডন ওপেন। আর কি থাকে? আর কি আছে বলো তো? আর আছে তোমার ইউএস ওপেন। কি আছে? ইউএস ওপেন। তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে যে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এগুলো পড়ছে, গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এগুলো পড়ছে। যে অস্ট্রেলিয়ান ওপেন এটা কিসে খেলা হয় বলো তো? এটা কোন কোর্টে খেলা হয়? এটাকে খেলা হয় তোমার হার্ড কোর্টে। কি কোর্টে? হার্ড, হার্ড কোর্ট। এটাও জিজ্ঞেস করে। এরপর আছে ফ্রেঞ্চ ওপেন, এটাকে খেলা হয় তোমার ক্লে কোর্টে। ঠিক আছে, ক্লে কোর্ট। কোর্টের যে টাইপ সেটা এখানে লেখা আছে, কোর্ট কীরকম হয়। তাহলে ক্লে কোর্টে এটা খেলা হয়। আর যেটা উইম্বলডন ওপেন সেটা কেমনভাবে খেলা হয়? না সেটা হয়ে যাবে তোমার কোন কোর্টে খেলা হয়? সেটা হয়ে যাবে গ্রাস কোর্টে, গ্রাস কোর্ট। ঠিক আছে, আর একটা কি হয়? ইউএস ওপেন যেটা সেটা খেলা হয় তোমার হার্ড কোর্টে, হার্ড। ঠিক আছে, এই কোর্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো যেটা যেটা উইম্বলডন ওপেন আছে না, উইম্বলডন ওপেনের এটা রিসেন্ট হয়েছে কিছুদিন আগে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর এই তিনটা হয়ে গেছে 2024-এর, এই তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন ওপেন। তাহলে এই তিনটা একবারে মুখস্থ যেন হয়ে যায়। ঠিক আছে, এই তিনটা 2024-এর। তাহলে দেখো এই তিনটা আমরা কারা কারা জিতেছে সিঙ্গেলসে আমরা এখানে পড়ব। যেই তুমি দেখো অস্ট্রেলিয়ান ওপেন, এখানে মেন্স আর ওমেন্স আমরা সিঙ্গেলগুলো পড়ব। দেখো মেন্সে কি আছে? না জেনিক সিনার। মেন্স কি হয়ে যাবে? মেন্স হয়ে যাবে জেনিক সিনার, জেনিক সিনার। ঠিক আছে, আর ওমেন্সে কি হয়ে যাবে? ওমেন্সে কি হবে? না সেটা হয়ে যাবে আরিয়ানা সাবালাঙ্কা, আরিয়ানা সাবালাঙ্কা। ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের কথা বলা হচ্ছে, এটা মেন্সে আর এটা হচ্ছে ওমেন্সে। ঠিক আছে, এরপরে তোমাকে ফ্রেঞ্চ ওপেনও জিজ্ঞেস করবে, ফ্রেঞ্চ ওপেনেরও তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে ফ্রেঞ্চ ওপেনের দুটো নাম তোমাকে মনে রাখতে হবে। ফ্রেঞ্চ ওপেনে ইগা, ইগা সাথিক আর কার্লোস অ্যালকারাজ। প্রথমে ওমেন্সে কি আছে? ইগা সাথিক, আর এটা হচ্ছে ওমেন্সে। ঠিক আছে, আর মেন্সে কি হয়ে যাবে? মেন্সে হবে তোমার, মেন্সে হবে তোমার কার্লোস, কার্লোস অ্যালকারাজ। এই নামটা ফেমাস নাম। দেখো উইম্বলডন যেটা হবে এখানেও এই নামটা আসবে। উইম্বলডন ওপেনে দুটো নাম তোমাকে মনে রাখতে হবে, একটা ওমেন্সে আর একটা মেন্সে। মেন্সে কি হবে? মেন্সে তোমার হয়ে যাবে ওই একই নাম কার্লোস অ্যালকারাজ, কার্লোস অ্যালকারাজ।
ঠিক আছে? এটা এটা হচ্ছে কিসের? না এটা হচ্ছে মেন্সের মধ্যে পড়ছে। আর ওমেন্সের মধ্যে কি আসবে? ওমেন্সের মধ্যে কি আসবে? না ওমেন্সের মধ্যে আসবে তোমার বারবোরা। কে? বারবোরা। তাহলে এই নামগুলো তোমরাকে মনে রাখতে হবে। এই ৩টা হয়েছে, ইউএস ওপেন এখনো হয়নি। তাহলে এটা মনে রাখার দরকার নেই। দেখো ফ্রেঞ্চ ওপেন এটা হচ্ছে ২০২৩ এর তোমাকে জিজ্ঞেস করেছে। কিন্তু ২০২৪ এর গুলো তোমাকে মনে তো রাখতেই হবে। যেগুলো রিসেন্ট হয়েছে এগুলো তো মনে রাখতেই হবে। তাহলে এগুলো রিসেন্ট, এটা একটু আগের প্রশ্ন ২০২৩ এর। ২০২৩ এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না এর কারেক্ট অ্যান্সার হবে ইগা। ইগা সঠিক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এখানে দেখো ইগা সার্টিক আছে, আছে? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি হবে? কি বলা আছে? ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে নিম্নের কোন দেশ? বিপর্যয় যে ঘূর্ণিঝড় তার নাম করেছে কে? তোমাকে এখানে রিসেন্ট কিছু ঘূর্ণিঝড়ের নাম মনে রাখতে হবে, যেমন রেমাল। রেমাল কিছুদিন আগেই হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বালু। এর অর্থ হয়ে যাচ্ছে বালু। এটা নাম কে দিয়েছে? না ওমান। এর নামকরণ করেছে ওমান। ঠিক আছে? কত সালে? না ২০২৪ সালে এটা এসছে। এরপরে দেখো আরো কিছু মনে রাখতে হবে তোমাকে, যেমন মিচাং। মিচাং, মিচাং এর নামকরণ কে করেছে? না এটা হচ্ছে মায়ানমার। মায়ানমার, এটাও রিসেন্ট। এরপরে আর কি মনে রাখতে হবে তোমাকে? মনে রাখতে হবে যে বিপর্যয় তো বাংলাদেশ হলো মোচা। মোচাটা ভালো করে মনে রাখবে। দেখো মোচা হয়ে যাবে তোমার ইয়েমেন। ইয়েমেন, ঠিক আছে? এটা মনে রাখবে। আর ইয়াস মনে রাখবে, আর তক্তে মনে রাখবে। ইয়াস কি হয়ে যাবে? ইয়াস, ইয়াস হয়ে যাবে তোমার ওমান। ওমান নামকরণ করেছে। আর তকৌতে, তকৌতে নামকরণ করেছে কে? এটাও হয়ে যাবে মায়ানমার। ঠিক আছে? এই নামগুলো খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো। দেখো থাইল্যান্ডে একটা ভালো করে মনে রাখবে আমফান। কি হবে? আমফান। আমফান, ঠিক আছে? এই নামটা মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? বিপর্যয় বাংলাদেশ হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিপর্যয় বাংলাদেশ। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে সেলিব্রেট করা হয়? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এর কারেক্ট অ্যান্সার দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যেটা আছে WWF, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কোথায় আছে বা সদর দপ্তর কোথায়? সেটা হয়ে যাবে গ্ল্যান্ড। কোথায়? গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডে, অর্থাৎ সুইজারল্যান্ডে। কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর আছে। এরপরে দেখো এখানে আর কি মনে রাখতে হবে তোমাকে? এখানে মনে রাখতে হবে যে এর যে লোগোটা তুমি দেখতে পাও, এর যে লোগো, এর লোগোতে কিসের ছবি আছে বলো তো? পান্ডা। কিসের ছবি আছে? পান্ডা। এটা অনেকবার জিজ্ঞেস করেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের যে লোগো আছে, সেই লোগোতে আমরা কিসের ছবি দেখতে পাই? পান্ডার ছবি দেখতে পাই। এরপরে তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে ইন্টারন্যাশনাল টাইগার্স ডে, ইন্টারন্যাশনাল টাইগার্স ডে সেটা কবে পালিত হয়? এটা কবে পালিত হয় বলো তো? এটা পালিত হয় তোমার ২৯শে জুলাই। কবে? ২৯শে জুলাই এটা পালিত হয়। এটাও তোমরা মনে রাখবে। এরপরে দেখো আর কি মনে রাখবে? যে রেড ডাটা বুক, ঠিক আছে? রেড ডাটা বুক কে জারি করে? রেড ডাটা বুক কে জারি করে বলো তো? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে IUCN। IUCN জারি করে। তাহলে IUCN এর ফুল ফর্মও তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেটা কি হয়ে যাবে? না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো তো? এর হেডকোয়ার্টার কোথায় আছে? IUCN এর হেডকোয়ার্টার কোথায় আছে? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গ্ল্যান্ড। এরও হেডকোয়ার্টার আছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। ঠিক আছে? যেখানে আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের হেডকোয়ার্টারও দেখো গ্ল্যান্ডে আছে, এরও হেডকোয়ার্টার আছে গ্ল্যান্ড। ঠিক আছে? এগুলো মনে রাখবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না এর কারেক্ট অ্যান্সার হবে তোমার ৩রা মার্চ। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়। ব্যাঙ ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়, তখন কোন হরমোন কাজে লাগে? কোন হরমোন এর রূপান্তরে সাহায্য করে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না সেটা হবে তোমার
থাইরক্সিন হরমোন। কি হয়ে যাবে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে? তোমাকে এখানে দেখো বিভিন্ন অঙ্গের বৃদ্ধি হবে। ঠিক আছে? তাদের যে বিভিন্ন অঙ্গ আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য কে কাজ করবে? থাইরক্সিন হরমোন কাজ করবে। তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে থাইরক্সিন হরমোন, ঠিক আছে? থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? না সেটা হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি থেকে। কোথা থেকে? থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এরপরে তোমাকে এখানে মনে রাখতে হবে যে থাইরয়েড গ্রন্থি থেকে তো ক্ষরিত হয়, কিন্তু এর যদি আয়োডিনের যদি অভাব হয় তখন কি হয়ে যায়? না থাইরয়েড গ্রন্থিকে বেশি করে কাজ করতে হয়, তখন সেটা ফুলে যায়। এটাকে কি বলা হয়? না আয়োডিনের অভাবে এটা ফুলে যায়। এটা ফুলে যায় কিসের অভাবে? এটা ফুলে যায় কিসের অভাব যখন হয়? যখন আমাদের আয়োডিনের অভাব হয় শরীরে। আয়োডিনের অভাব, আয়োডিনের অভাব। ঠিক আছে? আয়োডিনের অভাবে এটা ফুলে যায়। সেটাকে আমরা কি বলি? না গলগণ্ড রোগ বলি। গলগণ্ড, গলগণ্ড রোগ বলা হয়। গলগণ্ড রোগ বলা হয়। তোমাকে যদি জিজ্ঞেস করে যে আয়োডিন, আয়োডিন যে দেখলে তুমি, এই যে আয়োডিন এটা নুনের মধ্যে মেশানো হয়। তাহলে নুনের মধ্যে কি মেশানো হয়? নুনের মধ্যে কি মেশানো হয় যাতে আমরা সেখানে আয়োডিন পাই নুনের মধ্যে? বলো তো? এমনিতে প্লেনে তো আয়োডিন থাকে না। তার মধ্যে কিছু একটা মেশাতে হয় তবেই আমরা সেখানে আয়োডিন পাই। তাহলে নুনের মধ্যে আমরা পটাশিয়াম আয়োডাইড মেশাই। কি মেশাবো? না পটাশিয়াম আয়োডেট। পটাশিয়াম, পটাশিয়াম আয়োডেট মেশানো হয়। আয়োডেট মেশানো হয়। যাতে আমাদের কি চলে আসে? না আমাদের নুনের মধ্যে আয়োডিন চলে আসে। তার জন্য আমরা পটাশিয়াম আয়োডেট মেশাই। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। আর কি মনে রাখবে দেখো এখানে দেখো অ্যাড্রিনালিন হরমোন আছে। এটাকে কি বলা হয়? না আপাতকালীন হরমোন বলে। আপাতকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। আপাতকালীন হরমোন। ঠিক আছে? এরপরে দেখো এটা কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। সেটা কোথায় আছে বলো তো? না কিডনির উপরে থাকে। কোথায় থাকে? না কিডনির উপরে থাকে। ঠিক আছে? কিডনির উপরে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এরপরে তোমাকে জিজ্ঞেস করেছে এখানে গ্লুকাগন আর ইনসুলিন অপশনে দেওয়া আছে। এগুলো কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। অগ্নাশয়। অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। অগ্নাশয়ে দেখো কতগুলো সেল থাকে? অগ্নাশয়ে ৩ টা সেল থাকে। একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, আরেকটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা সেল। একটা হচ্ছে তোমার ডেল্টা সেল। ঠিক আছে? এরপরে দেখো আলফা সেল থেকে কি ক্ষরিত হয়? বিটা থেকে আর ডেল্টা থেকে কি ক্ষরিত হয়? সেটা তোমাকে জিজ্ঞেস করে। দেখো আলফা থেকে তোমার ক্ষরিত হয় গ্লুকাগন। এটা থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। আর বিটা থেকে ক্ষরিত হয় তোমার ইনসুলিন। ইনসুলিন। ঠিক আছে? আর ডেল্টা থেকে ক্ষরিত হয় তোমার সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। এগুলোও মনে রাখবে। এই যে ইনসুলিন তুমি দেখতে পাচ্ছ, ইনসুলিনের কম ক্ষরণ, এর কম ক্ষরণে কি হয়ে যাবে? না ডায়াবেটিস রোগ হবে। ডায়াবেটিস। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের কম ক্ষরণে। তার জন্য তারপরে ইনসুলিনের ভ্যাকসিন নিতে হয়। দেখো না? ডায়াবেটিস যাদের হয় তাদের ইনজেকশন নিতে হয়। তাহলে এটা কি হয়ে যাবে? তার অভাবে ডায়াবেটিস রোগ হবে। ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো বুঝতে পেরেছ। অপশন এ হবে এখানে থাইরক্সিন কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। শব্দের বিস্তার সম্পর্কে কোন তথ্যটি নির্ভুল? শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয়, তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করে না, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয়। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? না দেখো শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে শব্দ যেতেই পারে না। শূন্য মাধ্যমে শব্দ যেতেই পারবে না। তাহলে এটা তো হবেই না। এরপরে দেখো কঠিন মাধ্যমে, এই জন্যই আমরা দেখো শূন্য মাধ্যমে যেতেই পারে না। শূন্য মাধ্যমে শব্দ যেতেই পারবে না, যেতেই পারবে না। এজন্য আমরা চাঁদে শব্দ শুনতে পাই না। মনে আছে? প্রশ্ন জিজ্ঞেস করে যে চাঁদে আমরা কেন শব্দ শুনতে পাই না? কারণ সেখানে বায়ুমণ্ডলও নেই। তাহলে সেখানে যদি বায়ুমণ্ডল না থাকে, তাহলে আমরা কি করব? না পাশের লোকের কথা আমরা শুনতে পাবো কি করে? কোনো একটা মাধ্যম দরকার, তবেই সে আলো শূন্য মাধ্যমে যেতে পারবে, কিন্তু শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না। ঠিক আছে? চাঁদে আমরা এজন্য কথা শুনতে পাই না। কথা শুনতে পাই না। পায় না। জিজ্ঞেস করবে, যেখানে বায়ুমণ্ডল নেই সেখানে তুমি কথা শুনতে পারবে না। কারণ শব্দ
শব্দ যাওয়ার জন্য তার একটা মাধ্যম লাগে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম এটাও ভুল। কঠিন মাধ্যম মানেই সেখানে শব্দের বেগ বেশি হবে। যেখানে অণু কাছে, কাছে থাকবে, যেখানে অণু কাছে, কাছে থাকবে পদার্থের অণুগুলো, সেখানে কি হবে না বেগ বেশি হবে। তাহলে দেখো যার ঘনত্ব বেশি হবে সেখানে শব্দের বেগ বেশি হবে। এগুলো যদি অণু হয় এর বেগ বেশি হবে এখানে। আরেকটাই অণু হয়তো তরলে কেমন হয় এরকম দূরে, দূরে থাকে অণুগুলো। তাহলে এখানে কি হবে না এখানে শব্দের বেগ এর তুলনায় কম হবে। আর বাতাসে তো এখানে আছে এরকম দূরে, দূরে থাকে। তাহলে বাতাসে সবচেয়ে কম হবে। ঠিক আছে? বাতাসে সবচেয়ে কম হবে। এখানে সবচেয়ে বেগ কম হবে। এখানে মাঝারি হবে। আর এখানে সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে কি বলা আছে দেখো গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। এটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। এটাই হবে কারেক্ট। তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করে না। এটাও ভুল। কারণ করে। তরলের মধ্য দিয়েও শব্দ যেতে পারে। কিন্তু এখানে কোনো মাধ্যম থাকা মানে সেটার মধ্য দিয়ে যেতে পারবে। তাহলে এখানে ডি হয়ে যাবে কারেক্ট। এখানে সবচেয়ে কম হবে। কারণ অণুগুলো অনেক দূরে, 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 দূরে থাকে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। তোমাকে এখান থেকে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? নাও ওগুলো একটু দেখে নাও। যদি তোমাকে বলে, এখানে পেজ দরকার তো। যদি তোমাকে এখানে বলে যে, যদি তোমাকে এখানে বলে যে ২০ থেকে ২০,০০০ হার্জ, আমরা যে শব্দটা শুনতে পাই সেটা হচ্ছে ২০ থেকে ২০,০০০ হার্জের মধ্যে শব্দ আমরা শুনতে পাই। ঠিক আছে? যেটা ২০ হার্জের কম, এর থেকে কম যেটা হয় সেটা আমরা শুনতে পাবো কি? না, পাবো না। এর থেকে কম যেটা সেটাই এর থেকে কম হয়ে গেলে সেটাকে আমরা কি বলবো? না সেটাকে আমরা বলবো যে ইনফ্রাসনিক। কি বলবো? ইনফ্রাসনিক। ঠিক আছে? যার কম্পাঙ্ক ২০ হার্জের থেকে কম হবে, যে শব্দের কম্পাঙ্ক ২০ হার্জের থেকে কম হবে, সেটাকে বলবো আমরা ইনফ্রাসনিক। এরপরে যদি এটা ২০,০০০ এর থেকে বেশি, এর থেকে এত হার্জের থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? না সেটাকে বলবো আমরা আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক বলা হবে এটাকে। ঠিক আছে? এরপরে দেখো, তোমাকে এই যে ২০ থেকে ২০,০০০ হার্জের মধ্যে শব্দগুলোকে শুনতে পাই, এগুলোকে আমরা কি বলবো? না শ্রুতিগোচর শব্দ বলবো। শ্রুতিগোচর শব্দ। ঠিক আছে? যেটাকে বলা হয় অডিবল। শ্রুতিগোচর শব্দ এটাকে আমরা বলবো। শব্দ তরঙ্গের যে প্রকৃতি সেটা কেমন হয় বলো তো? শব্দ তরঙ্গ কি ধরনের হয়? সেটা সবসময় অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ, এটাও জিজ্ঞেস করতে পারে। এই শব্দের বেগ হয়ে যাবে 343 এত মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে বায়ুতে শব্দের বেগ। ঠিক আছে? এরপরে ম্যাক নম্বর। ঠিক আছে? ম্যাক নম্বরটাও ভালো করে মনে রাখবে। ম্যাক বলে না এত ম্যাক, এত ম্যাক। ঠিক আছে? তাহলে ম্যাক নম্বর কি? ম্যাক নম্বর হচ্ছে তোমার যে যখন কি হবে না যখন কোনো বস্তুর বেগ শব্দের থেকে বেশি হয়ে যাবে। বস্তুর বেগ যদি বেশি হয়ে যায় কার থেকে? না শব্দের থেকে। শব্দের থেকে। তখন সেটাকে আমরা কি বলবো? না সেটাকে আমরা বলবো সুপারসনিক। সুপারসনিক। সুপারসনিক বলবো সেটাকে। আর ম্যাক নম্বরটা কি হবে? না ম্যাক নম্বরটা হবে তোমার অনুপাতটা। বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাত। বস্তুর বেগ বস্তুর বেগ আর শব্দের বেগ। এদের অনুপাত। এদের অনুপাতকে আমরা কি বলবো? না ম্যাক নম্বর বলবো। বস্তুর বেগ ইজ টু শব্দের বেগ সেটাই হয়ে যাবে তোমার ম্যাক নম্বর। আর সুপারসনিক কাকে বলবো? না বস্তুর বেগ যদি শব্দের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সুপারসনিক। ঠিক আছে? আর তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিধ্বনি শোনার জন্য, এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হতে হবে? প্রতিফলককে কত দূরে থাকতে হবে? না প্রতিফলকের দূরত্ব মিনিমাম যেটা, দেখো দূর তো যত খুশি তুমি রাখতে পারো কিন্তু প্রতিফলকের দূরত্ব মিনিমাম কত হতে হবে? না প্রতিফলকের দূরত্ব ন্যূনতম ন্যূনতম কত হতে হবে? না ১৬.৬ এত মিটার হতে হবে। এত মিটার হতে হবে। ঠিক আছে? এত মিটার হতে হবে। পরের প্রশ্ন দেখো, কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষস্থানে অবস্থান করে? কফি উৎপাদনে কোন রাজ্য সবচেয়ে বেশি
কফি প্রোডাকশন করে। তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না কর্ণাটক হবে এর কারেক্ট অ্যান্সার। এটা অনেকবার পড়েছি, এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে কেরালা, এখানে কি উৎপন্ন হয় বলো তো? রাবার। রাবার উৎপন্ন হয়। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো চিনি। চিনি যদি জিজ্ঞেস করে চিনি, চিনিতে কি হয়ে যাবে বলো তো? চিনি হয়ে যাবে ইউপি। ঠিক আছে? চাতে কি হয়ে যাবে? না আসামে চা হবে। এটাও মনে রাখবে। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে গম, গমে কি হবে? গমে হবে ইউপি, কিন্তু ধানে হবে ওয়েস্ট বেঙ্গল। ধান হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? এটাও মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে রাবার, ঠিক আছে? রাবার তো কেরল হয়ে গেছে। এরপরে তামাক যদি জিজ্ঞেস করে, তামাক হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তামাকে কি হবে? না তামাক হয়ে যাবে তোমার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। এরপরে এখানে তোমাকে কার্পাস বা কটন, ঠিক আছে? কার্পাস বা কটন, কার্পাস বা কটন এটা কোথায়? না গুজরাট। গুজরাট, গুজরাট। ঠিক আছে? এটা মনে রাখবে। এরপরে দেখো এই যে কটন চাষ বা তুলা চাষ এটা কোথায় হয় বলো তো? এটা হয় তোমার ব্ল্যাক সয়েলে, যেটাকে কালো মাটি বলে, সেখানে এর চাষ হয়। এই যে ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েলকে কি বলা হয়? রেগুর মৃত্তিকা বলে। রেগুর মৃত্তিকা বলে। ঠিক আছে? এগুলো মনে রাখবে। ঠিক আছে? পরের প্রশ্ন চলো। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের বর্তমান সদস্য সংখ্যা কত? উচ্চকক্ষের কথা বলা হয়েছে, অর্থাৎ যেটা উচ্চকক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে? উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা এটা হচ্ছে উচ্চকক্ষ। আর যদি বলে লোয়ার হাউস, ঠিক আছে, বা নিম্নকক্ষ, সেটা হয়ে যাবে তোমার লোকসভা। নিম্নকক্ষ হয়ে গেলে সেটা হবে লোকসভা। ঠিক আছে? লোকসভা। তাহলে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। তাহলে এর ম্যাক্সিমাম কত থাকতে পারে? না এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না 245। 245 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কারেক্ট। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল পার্লামেন্ট সম্পর্কে কোথায় বলা আছে? পার্লামেন্ট, পার্লামেন্টের জন্য কি আর্টিকেল আছে? না সেটা হয়ে যাবে তোমার আর্টিকেল 79। আর্টিকেল 79। তারপরে আছে তোমার রাজ্যসভা। রাজ্যসভা, রাজ্যসভা, রাজ্যসভার জন্য আর্টিকেল আছে 80, আর লোকসভার জন্য আছে 81। তাহলে এই আর্টিকেলগুলো পরপর মনে রাখবে, 79, 80 আর 81। ঠিক আছে? পার্লামেন্ট, রাজ্যসভা আর লোকসভা, এটা তুমি মনে রেখে দেবে। এরপরে পরের প্রশ্নে চলো। আর লোকসভাতে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? 550 জন। ঠিক আছে? সিট 550টা। এর পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় শহর সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত? সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত। উৎসবের শহর। উৎসবের শহর কাকে বলে? উৎসবের শহর। আর সেটা হয়ে যাবে তোমার, উৎসবের শহর বলা হয় মাদুরাইকে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সি হবে কারেক্ট। ঠিক আছে? তোমাকে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, সেটা কি হয়ে যাবে? না কলকাতা হবে। জয়পুরকে কি বলবো আমরা? পিঙ্ক সিটি বলবো। পিঙ্ক সিটি বলা হবে। ঠিক আছে? এরপরে যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে জয়পুরকে কবে ইউনেস্কো সাইটে এড করা হয়েছিল? এটাও জিজ্ঞেস করেছিল পরীক্ষায়। এটা কি হয়ে যাবে? না 2019-এ। 2019-এ ইউনেস্কো সাইটে এড করা হয়েছে। ঠিক আছে? হেরিটেজ সাইটে। এরপরে তোমাকে টোটাল ইউনেস্কো সাইট জিজ্ঞেস করতে পারে। 42টা বর্তমানে হয়ে গেছে। নতুন যে 41 আর 42তম, এটা ভালো করে মনে রাখবে। 41তম আর 42তম। 41তমতে কি আছে? এখানে আছে শান্তিনিকেতন, শান্তিনিকেতন। আর কি আছে? 42তমতে কি আছে? 42তমতে আছে তোমার হোসোল্লা টেম্পল। ঠিক আছে? হোসোল্লা টেম্পল। ঠিক আছে? এটাও তুমি ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করে মাদুরাই, এটা কোন নদীর তীরে আছে বলো তো? এটা আছে ভৈগাই, ভৈগাই নদীর তীরে। ভৈগাই নদীর তীরে আছে রিভার। ঠিক আছে? এখানেই আছে তোমার মীনাক্ষী টেম্পল। ঠিক আছে? এখানেই তোমার কি আছে? না মীনাক্ষী টেম্পল আছে বা মীনাক্ষী মন্দির আছে। মীনাক্ষী। ঠিক আছে? এই পয়েন্টগুলো সব রিলেট করে করে একটার সঙ্গে আরেকটাকে পড়বে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ডায়মন্ড সিটি, ডায়মন্ড সিটি কাকে বলা হয় বলো তো? ডায়মন্ড সিটি কাকে বলে? না সেটা হয়ে যাবে তোমার সুরাট। ডায়মন্ড সিটি জিজ্ঞেস করলে সেটা হয়ে যাবে সুরাট। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে টি সিটি কাকে বলা হয়? চায়ের শহর, টি সিটি, সেটা হবে তোমার ডিব্রুগড়। কি হবে? ডিব্রুগড়। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে সিটি অফ লেকস, ঠিক আছে, অর্থাৎ হ্রদের শহর, সিটি অফ লেক, সেটা কি হয়ে যাবে? হ্রদের শহর, সেটা হয়ে যাবে উদয়পুর। কি হবে? উদয়পুর।
তাহলে এগুলোও ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী, সেটা কি হয়ে যাবে? না কোচি হবে। কি হবে? না কোচি। এগুলো ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? না যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? পরমাণুর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, অর্থাৎ প্রোটন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা আলাদা। তাহলে প্রোটন যদি ভিন্ন হয় আর যদি ভর সংখ্যা সেম হয়, ভর সংখ্যা সেম হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? বলো। এটাকে আমরা বলবো, বলো, আইসোটোপ নাকি? প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা আলাদা, ভর সংখ্যা একই, সেটা হয়ে যাবে আইসোটোপ। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। যেমন দেখো হাইড্রোজেনের আইসোটোপ আছে, এটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপে এরকম হয়, ঠিক আছে? আইসোটোপের উদাহরণ কি কি হবে? যেমন 1H1, হাইড্রোজেনের 1H1, 1H2, 1H3, তিনটা থাকে। এখানে দেখো এই যে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, দেখো প্রোটন সংখ্যা একই আছে, কিন্তু ভর সংখ্যা উপরে দেখো একবার 2, একবার 3, একবার 1, ঠিক আছে? এখানে দেখো এই যে তুমি 1H1 দেখলে, এর নাম কি বলতো? এটা হচ্ছে প্রোটিয়াম। কি না, এর নাম হচ্ছে প্রোটিয়াম। তোমাকে জিজ্ঞেস করবে যে কোন কোন পরমাণুর নিউট্রন নেই, না এর নিউট্রন সংখ্যাই নেই। দেখো এর নিউট্রন নেই প্রোটিয়ামের, ঠিক আছে? এটা তোমাকে জিজ্ঞেস করবে। আর ভারী জল কাকে বলে? না এই H2, এই যে 1H2 যেটা, এটাকেই বলা হয় ভারী জল বা ডয়টোরিয়াম। এটাকেই বলা হয় ভারী জল, এর নাম হচ্ছে ডয়টোরিয়াম, ঠিক আছে? এরপরে দেখো আরও অনেক আছে। কার্বনের আইসোটোপ আছে, যেমন 6C13 হয় আর 14 হয়, ঠিক আছে? 6C13 হবে আর 14 হবে, 6C12, 14, এটা হবে, এটা হবে, ঠিক আছে? এটা হবে। এরপরে দেখো আইসোটোন কাকে বলবো আমরা? আইসোটোন কাকে বলবো বলো তো? না নিউট্রন সংখ্যা সমান। এখানে কি হবে? নিউট্রন সমান হবে, নিউট্রন সমান, কিন্তু কি ভিন্ন হবে? প্রোটন আলাদা, প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন ভিন্ন। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আইসোটোন। এটাকে বলবো আইসোটোন। আইসোবার কাকে বলবো আমরা? পারমাণবিক সংখ্যা ভিন্ন আর ভর সংখ্যা একই। পারমাণবিক সংখ্যাটা হচ্ছে ভিন্ন, এটা ভিন্ন হবে অর্থাৎ আলাদা হবে, কিন্তু ভর সংখ্যা একই হবে। ভর সংখ্যা একই, ঠিক আছে? এটাকে বলা হবে আইসোবার। তাহলে এগুলো কাকে কাকে বলে ভালো করে জেনে রাখবে। পরের প্রশ্ন দেখো, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায়? দেখো 2024 সালের যে অলিম্পিক, সেটা কোথায় হবে বলো তো? না এটা হবে প্যারিস অলিম্পিক। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। তোমাকে যদি জিজ্ঞেস করে যে 2024-এর যে প্যারিস অলিম্পিক, 2024-এর যে প্যারিস অলিম্পিক, ঠিক আছে, এখানে এর মোটো কি বলো তো? এর মোটো কি? মোটো হচ্ছে তোমার গেমস ওয়াইড ওপেন। কি না, গেমস ওয়াইড ওপেন। এখানে তোমাকে ভালো করে মনে রাখতে হবে দুটো নাম পতাকা বাহক হিসাবে, ঠিক আছে? ভারতের থেকে পতাকা বাহক খুব ভেরি ইম্পর্টেন্ট। পতাকা বাহক কে কে বলো তো? সেটা হয়ে যাবে পিভি সিন্ধু, পিভি সিন্ধু, আর হবে তোমার শরৎ কমল, ঠিক আছে? শরৎ কমল, এই দুটো নাম খুব ভালো করে মনে রাখবে পতাকা বাহক হিসাবে। আর কি মনে রাখবে এখানে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2028-এ, সেটা হবে তোমার লস অ্যাঞ্জেলে, এটা হবে। এরপরে ব্রিসবেনে হবে তোমার 2032-এ। 2032-এ হবে কোথায়? ব্রিসবেনে হবে 2032 সালে। এটাও তোমরা মনে রাখবে। আর যেটা উইন্টার অলিম্পিক হবে, যেটা উইন্টার অলিম্পিক যেটা হবে, ঠিক আছে, সেটা কোথায় হবে বলো তো? 2028 সালে। 2028-এ কোথায় হবে? ইটালিতে হবে। কোথায় হবে? না ইটালি মিলানে হবে, ইটালি মিলান, ঠিক আছে? এটাও ভালো করে মনে রাখবে। এরপরে দেখো তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে অলিম্পিক স্টার্ট হয়েছিল কোথায়? প্রথম শুরু হয়েছিল কোথায়? না সেটা হয়ে যাবে এথেন্সে শুরু হয়েছিল। কত সালে? 1896 সালে। 1896 সালে এথেন্সে শুরু হয়েছিল, গ্রিসের এথেন্সে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? নাইট্রোজেন গঠিত অজৈব রাসায়নিক সার হলো কোনটা? নাইট্রোজেন গঠিত অজৈব রাসায়নিক সার কোনটা?
তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না অ্যামোনিয়াম সালফেট হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইউরিয়া দেখো, ইউরিয়া যদি জিজ্ঞেস করে সেটার ফর্মুলা কি হবে? CONH2 হোল 2, ঠিক আছে? CONH2 হোল 2। এটা কি বলতো? এটা হচ্ছে একটা জৈব যৌগ। এটাকে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছিল। কে প্রস্তুত করেছিল? এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। কে? না 1828 সালে ফ্রেডরিক ওলহার। ফ্রেডরিক ফ্রেডরিক ওলহার ওলহার এই নামটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? না একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হওয়া দরকার? একটা ভোল্ট মিটারের রোধ কেমন হওয়া দরকার? ভোল্ট মিটার কি কাজে ব্যবহার করা হয়? না বিভব প্রভেদ বা ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার আমরা ব্যবহার করি। ভোল্ট মিটার কিসের জন্য ব্যবহার করব? ভোল্টেজ মাপার জন্য। ভোল্টেজ ভোল্টেজ মাপার জন্য আমরা ব্যবহার করব। একটা আদর্শ ভোল্টমিটারের, এটা ভালো করে মনে রাখবে, এর কি হওয়া দরকার? না এর হচ্ছে অসীম হওয়া প্রয়োজন। এর যে রোধ হবে সেই রোধটাকে কত হতে হবে? না অসীম হতে হবে। রোধ অসীম হতে হবে। এটা ভালো করে মনে রাখবে। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। এখানে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এম মিটার, ঠিক আছে, এর অপোজিটটা এম মিটার। অ্যামমিটার, অ্যামমিটার যেটা, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য। কিসের জন্য? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য এটাকে আমরা ব্যবহার করি। এখানে দেখো এর যে রোধ, রোধ কত হতে হবে? না এর রোধ 0 হতে হবে। এর যেটা রোধ সেটা হতে হবে কত? 0। দেখো এর ক্ষেত্রে অ্যামমিটারের ক্ষেত্রে রোধ 0 আর ভোল্টমিটারের ক্ষেত্রে রোধ হচ্ছে অসীম। এই দুটো ভালো করে মনে রাখবে, একটাই অসীম আর একটাই 0। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান চৌগান খেলতে খেলতে মারা যান? চৌগান মানে হচ্ছে পোলো খেলতে খেলতে। পোলো খেলতে খেলতে মারা যান কে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এটা সবাই জানো তোমরা। না কুতুবউদ্দিন আইবক। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশ, দিল্লির যে দাস বংশ কত থেকে শুরু হয়েছিল? 1206 থেকে শুরু হয়েছিল। কত পর্যন্ত চলেছিল? না 1290 পর্যন্ত চলেছিল। ঠিক আছে? দাস বংশ। এরপরে খিলজি বংশ এসেছিল। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না কুতুবউদ্দিন আইবক। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। এরপরে যদি জিজ্ঞেস করে তিনি উপাধি কি নিয়েছিলেন? না লাখ বক্স। কি? লাখ বক্স উপাধি নিয়েছিলেন। লাখ বক্স উপাধি। তিনি কি করেছিলেন? না তিনি হচ্ছে প্রথম কুতুব মিনার তৈরি করেছিলেন নাকি? কুতুব মিনারের কাজ শুরু হয়েছিল তার সময়। কুতুব মিনার। কিন্তু কাজ শেষ হয়েছিল, তাহলে এর কাজ শুরু হয়েছিল তো এর সময়। ঠিক আছে? কিন্তু কাজটা শেষ হয়েছিল কার সময়? না শেষ হয়েছিল ইলতুৎমিশের সময়। ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় শেষ করেছিল। ঠিক আছে? কুতুব মিনার তৈরির কাজ। এরপরে তোমাকে আরেকটা মনে রাখতে হবে যে তিনি আর কি বানিয়েছিলেন? না আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। সেটা কে নির্মাণ করেছিলেন? সেটা হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কোথায় তৈরি করেছিলেন? আজমেরে। আজমের। ঠিক আছে? এগুলো ভালো করে তোমরা মনে রাখবে। আলাউদ্দিন খিলজি জানো তো? খিলজি বংশের সম্রাট ছিলেন তিনি। এরপরে দেখো তিনি দাগ হুলিয়া প্রথা, ঠিক আছে? মুনহিয়ান নামে তার একটা স্পাই এজেন্সি ছিল। ঠিক আছে? এগুলো আমরা আগে পড়েছি অনেকবার। এরপরে দেখো কি বলা হচ্ছে? না শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ দেখো ইকতা প্রথা। খুব ভালো করে মনে রাখবে ইলতুৎমিশের যে কাজগুলো এখানে ভালো করে মনে রাখবে একটু। তিনি কি, কি তৈরি করেছিলেন? এক তো হয়ে যাবে ইকতা প্রথা বাতিল করেছিলেন। ইকতা প্রথা বাদ দিয়েছিলেন। ঠিক আছে? আর কি? আর তিনি কাজ করেছিলেন, মনে রাখতে হবে যে তিনি ৪০ চক্র বা চেহেলগানি, ঠিক আছে? ৪০ চক্রের স্থাপনা করেছিলেন। ৪০ চক্র তার স্থাপনা তিনি করেছিলেন। এটা মনে রাখবে। এরপরে দেখো তোমাকে গিয়াসউদ্দিন বলবন। তিনি পার্সিয়ান কালচার ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে? পার্সিয়ান কালচার। পার্সিয়ান উৎসবও তিনি একটা নিয়ে এসেছিলেন। সেটা সেটার নাম কি বলো তো? সেই উৎসবটার নাম কি? না নওরোজ উৎসব। ঠিক আছে? নৌরজ ফেস্টিভ্যাল। নৌরজ উৎসব। তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করবে ডাইরেক্ট যে নৌরোজ উৎসব কে চালু করেছিলেন? সেটা হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে? এটাও ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান চৌগান খেলতে খেলতে, একই প্রশ্ন চলে এসছে। পরেরটা দেখো কি বলা আছে, নিম্নের কে 2019 সালের আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন?
2019 সালে স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন বিরাট কোহলি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে মেন্স ক্রিকেটার অফ ইয়ার, মেন্স ক্রিকেটার অফ ইয়ার 2023, এটা কি হয়ে যাবে? এটা হবে তোমার বিরাট কোহলি। কি হবে? বিরাট কোহলি। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ক্রিকেটার অফ ইয়ার 2023 এর টেস্টের জন্য ওসমান খোয়াজা। ঠিক আছে? টেস্টের জন্য কি হয়ে যাবে? না, ওসমান খোয়াজা, ওসমান খোয়াজা। এরপরে জিজ্ঞেস করে তোমাকে যে টি-20 জন্য, সেটা কি হয়ে যাবে 2023 সালের? সেটা হয়ে যাবে সূর্যকুমার যাদব, সূর্যকুমার যাদব। ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজীব কুমার। কি হবে? রাজীব কুমার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এটাকে নিয়োগ করেন কে? এটাকে নিযুক্ত করেন কে বা নিয়োগ করেন কে? সেটা হয়ে যাবে প্রেসিডেন্ট। কি হবে? প্রেসিডেন্ট। ঠিক আছে? প্রেসিডেন্ট। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে, এখানে ৩ জনের একটা কমিটি থাকে, সেই কমিটির সুপারিশে কিন্তু হয়। এরপরে দেখো কি বলা আছে? না রাজীব কুমার, এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর যে আর্টিকেল আছে, কত নম্বর আর্টিকেলে এর কথা বলা আছে? না 324, 324। তোমাকে যদি জিজ্ঞেস করে যে রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে? স্টেট ইলেকশন কমিশনের কথা কোন আর্টিকেলে বলা আছে? না সেটা হয়ে যাবে তোমার 243, 243। ঠিক আছে? এগুলো মনে রাখবে। এটা হচ্ছে 324 আর এটা হয়ে যাবে 243। এই আর্টিকেলগুলো মনে রাখবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? না এখানে বলা আছে ১৯ নম্বর দাগের ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন কোনটা? দেখো পার্লামেন্টের ৩ টা অধিবেশন হয়। একটা হচ্ছে বিএমডব্লিউ। কি হবে? না বিএমডব্লিউ হবে। বিএমডব্লিউ, দেখো বি হচ্ছে বাজেট সেশন, যেটা যেটা হচ্ছে বাজেট সেশন। আর একটা হচ্ছে মনসুন সেশন, মনসুন সেশন। আর একটা হয়ে যায় উইন্টার সেশন। কি? উইন্টার, উইন্টার সেশন। ঠিক আছে? তাহলে ৩ টা সেশন হয়। একটা হচ্ছে মনসুন, একটা বাজেট আর একটা হচ্ছে বাজেট, মনসুন, উইন্টার। পরপর এরকমভাবে মনে রাখবে তোমরা বিএমডব্লিউ দিয়ে। ঠিক আছে? এরপরে সবচেয়ে দীর্ঘ হয়ে যায় তোমার বাজেটটা। এটা হয়ে যায় সবচেয়ে লম্বা। তাহলে অপশন অপশন কি হয়ে যাবে? না অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? যে থার্ড ওয়ার অফ পানিপথ, এটা কাদের মধ্যে হয়েছিল? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? বলো। এর কারেক্ট অ্যান্সার, না সাল জিজ্ঞেস করেছে তোমাকে, কাদের মধ্যে হয়েছিল সেটা জিজ্ঞেস করেনি, তোমাকে সাল জিজ্ঞেস করেছে। তোমাকে যদি এখানে কাদের মধ্যে হয়েছিল জিজ্ঞেস করতো, তাহলে তুমি কি বলতে? কাদের মধ্যে হয়েছিল যদি জিজ্ঞেস করে, তখন সেটা হয়ে যাবে মারাঠা। কাদের মধ্যে হয়েছিল? 1761 সালে হয়েছিল মারাঠা, মারাঠা। আর তার সঙ্গে কি হয়েছিল? মারাঠা ভার্সেস তোমার ছিল এদিকে আফগানিস্তানের যে আহমদ শাহ দুরানি। ঠিক আছে? আফগানিস্তানের আফগানরা ছিল, আফগান, আফগান। কি? না দুরানি, দুরানি মনে রাখবে, দুরানি। ঠিক আছে? তাহলে মারাঠা আর দুরানির মধ্যে হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে। আর 1761 সালটা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? না সেটা হচ্ছে 1526। 1526 এ হয়েছিল ফার্স্ট ওয়ার অফ পানিপথ, প্রথম। সেটা কার কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোধি, ইব্রাহিম লোধি। ঠিক আছে? এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে 1526 হলো, এরপরে আরেকটা হয়েছিল 1556-তে। 1556-তে একটা হয়েছিল, সেটা কার কার মধ্যে হয়েছিল? সেকেন্ড ওয়ার অফ পানিপথ। এটা হয়েছিল আকবরের। ঠিক আছে? আকবরের সঙ্গে হেমু, আকবরের সঙ্গে হেমু, আকবর ভার্সেস হেমু। এখানে দেখো হেমু, হেমু যে ছিল, ঠিক আছে, তার সঙ্গে বেসিক্যালি কার যুদ্ধ হয়েছিল? না বৈরম খান এর যুদ্ধ হয়েছিল। হেমু, আকবরের হয়ে কে লড়েছিলেন? না এখানে হিসেবে বৈরম খাঁ, বৈরম খাঁ। কারণ তখন আকবর অনেক ছোট ছিল। ঠিক আছে? বৈরম খাঁ হয়ে যাবে। তাহলে এটা ভালো করে মনে রাখবে। আর থার্ডটা তো এটা হবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1857,
ঠিক আছে, 1857 কি হয়েছিল বলো তো? মহাবিদ্রোহ হয়েছিল। 1857 কি হয়েছিল? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এরপরে দেখো 1757, এটা মনে রাখবে ডেট সহ 23শে জুন 1757 সালে হয়েছিল পলাশির বিদ্রোহ, পলাশির যুদ্ধ। কি হয়েছিল? পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ, মনে রাখবে এটা। ঠিক আছে, পলাশির যুদ্ধ। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিম্নের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না, এর কারেক্ট অ্যান্সার হবে তোমার, দেখো, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর কোনোটিই নয়। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। ঠিক আছে, দেখো, আকবর আকবর যে আছে তিনি সিন্ধু প্রদেশের অমরকোট জেলায় তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, অমরকোটে। কোথায়? অমরকোট, অমরকোটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তিনি কত বছর বয়সে রাজা হয়েছিলেন, না সেটা হয়ে যাবে 13 বছর 4 মাস। ঠিক আছে, 13 বছর 4 মাসে তিনি রাজা হয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে জিজ্ঞেস করবে যে পানিপথের সেকেন্ড যুদ্ধ হয়েছিল, সেটা একটু আগেই পড়লাম। এরপরে তোমাকে মনে রাখতে হবে 1576 কি যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, হলদিঘাট। ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। এরপরে দেখো তোমাকে 1581 সাল তোমাকে মনে রাখতে হবে, তিনি দিন-ই-ইলাহি নামক ধর্ম প্রচার করেন। দিন-ই-ইলাহি নামক তিনি একটা ধর্ম প্রচার করেন, ধর্ম প্রচার। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে জিজ্ঞেস করবে যে প্রথম এই ধর্মটা কে গ্রহণ করেছিল? না, বীরবল এই ধর্ম প্রথম গ্রহণ করেছিল। বীরবল, বীরবল প্রথম এই ধর্মকে গ্রহণ করেছিল। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো কি আছে বীরবলের, দেখো এখানে নবরত্ন ছিল। ঠিক আছে, নবরত্ন ছিল আকবরের, তার মধ্যে ছিল বীরবল আর হচ্ছে তানসেন। দেখো, বীরবলের আসল নাম তোমাকে জিজ্ঞেস করে, বীরবলের যে আসল নাম সেটা কি হয়ে যাবে বলতো? মহেশ দাস, মহেশ দাস। ঠিক আছে, আর তানসেনের যে আসল নাম সেটা কি হয়ে যাবে? রামতনু পাণ্ডে। তানসেনের আসল নাম কি হয়ে যাবে? রামতনু পাণ্ডে, রামতনু পাণ্ডে, রামতনু পাণ্ডে। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে দেখো আর কিছু নেই। পরের প্রশ্ন দেখো, নিম্নের কে কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনী নামক উদ্যানে কে জন্মগ্রহণ করেছিলেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না, এর কারেক্ট অ্যান্সার হবে, কে জন্মগ্রহণ করেছিলেন বলো তো? না, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধ, নাকি? গৌতম বুদ্ধ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট, বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন বলো তো? না, 563 বিসিতে, 563 বিসিতে তিনি লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেন, যেটা হচ্ছে কপিলাবস্তুতে, নাকি? এরপরে তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে নেপালের কপিলাবস্তু, এটা তো হয়ে গেছে। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তিনি জন্মগ্রহণ করেন, এরপরে 29 বছর বয়সে তিনি কি করেছিলেন? 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। গৃহত্যাগ, এই যে গৃহত্যাগ, গৃহত্যাগটাকে কি নামে বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণ বলা হয় গৃহত্যাগকে। এরপরে দেখো, এরপরে আছে 35 বছর বয়সে, 35 বছর বয়সে তিনি কি করেছিলেন? না, জ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে, জ্ঞান লাভ। তাহলে সেই জ্ঞান লাভকে কি বলা হবে? না, এটাকেই বলা হবে তোমার নির্বাণ লাভ করা, নির্বাণ। ঠিক আছে, নির্বাণ। এরপরে দেখো 35 হয়ে গেছে, এরপরে তোমার মনে রাখতে হবে প্রথম সে ধর্ম প্রচার করেছিল, প্রথম ধর্মপ্রচার, প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিল? সারনাথে, সারনাথে প্রথম ধর্মপ্রচার শুরু করেছিল সারনাথ। ঠিক আছে, সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছিল, সেটাকে আমরা কি বলবো? না, ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, প্রবর্তন। এরপরে দেখো 483 বিসি, ঠিক আছে, 483 বিসিতে তিনি মারা যান। ঠিক আছে, তিনি মারা যান, সেটাকে আমরা কি বলবো? না, এটাকে আমরা বলবো মহাপরিনির্বাণ। কি বলবো? মহাপরিনির্বাণ। এটাও মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে বুদ্ধিস্ট কাউন্সিল, ঠিক আছে, বৌদ্ধ সম্মেলন যেগুলো, সেগুলো তোমাকে এখানে মনে রাখতে হবে যে 483 বিসিতে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ফার্স্ট বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? না, রাজগৃহতে হয়েছিল, রাজগৃহ।
বা রাজগীর। রাজগীরে হয়েছিল কার সময়ে হয়েছিল? অজাতশত্রু। 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 এরপরে দেখো 483 বিসিতে একটা, আরেকটা হচ্ছে 383 বিসিতে। 383 বিসিতে একটা হয়েছিল, সেটা হচ্ছে তোমার সেকেন্ড। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। বৈশালী। ঠিক আছে, কার সময় হয়েছিল? না, এটা হয়ে যাবে কালাশোক। কালাশোক। ঠিক আছে। আর দেখো 383 250 বিসিতে একটা হয়েছিল। 250 বিসিতে একটা হয়েছিল, সেটা হচ্ছে তোমার থার্ড নম্বর, যেটা থার্ড নম্বর এটা হয়েছিল তোমার পাটালিপুত্রতে। পাটালিপুত্র। পাটালিপুত্র। ঠিক আছে, এটা কার সময় হয়েছিল? অশোকের সময়। অশোক। ঠিক আছে। আর যেটা ফোর্থ নম্বর কাউন্সিল সেটা হচ্ছে 98 এডিতে হয়েছিল। ঠিক আছে। সেটা হচ্ছে তোমার কাশ্মীরে। কোথায়? না কাশ্মীর। কাশ্মীরে হয়েছিল কার সময়? না কনিষ্কের সময়। কনিষ্কের সময় হয়েছিল। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে? বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? হুম, মহেঞ্জোদাড়ো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট। এখানে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার, শস্যাগার, ব্রোঞ্জের নারী মূর্তি। ব্রোঞ্জের ব্রোঞ্জের নারী মূর্তি। আর কি পাওয়া গেছে বলো তো? আর পাওয়া গেছে তোমার এখানে যে বিয়ার্ডেড ম্যান, যেটা ঠিক আছে, দাড়িযুক্ত একটা ছবি দেখেছো মোদির মতো দেখতে, তাহলে বিয়ার্ডেড ম্যান। ঠিক আছে, বিয়ার্ডেড ম্যানের ছবি পাওয়া গেছে। এরপরে এখানে তোমাকে মনে রাখতে হবে লোথাল। লোথাল হচ্ছে একটা কি শহর? না, এটা হচ্ছে একটা বন্দর শহর বা পোর্ট সিটি। এটা হচ্ছে একটা বন্দর শহর। বন্দর। ঠিক আছে। এরপরে দেখো কালীবঙ্গান, এখানে কি পাওয়া গেছে? না, এখানে পাওয়া গেছে উটের হাড়। কি পাওয়া গেছে? উটের হাড় পাওয়া গেছে। আর পাওয়া গেছে যজ্ঞবেদী। যজ্ঞবেদী। আর কি পাওয়া গেছে? না, এখানে পাওয়া গেছে নাগল করা জমি। নাগল নাগল করা জমি। তাহলে এগুলো সবগুলো পাওয়া গেছে কালীবঙ্গানে। এটাও ভালো করে মনে রাখবে। মহেঞ্জোদাড়ো কথার অর্থ কি? মৃতের স্তূপ। মৃতের স্তূপ, এটাও ভালো করে মনে রাখবে। ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিজ্ঞেস করে তোমাদেরকে যে কোনটার সিটাডেল ছিল না, সেটা কি হয়ে যাবে? না চান্নুদাড়ো। ঠিক আছে, চান্নুদাড়ো বলে যে জায়গাটা আছে, সেখানে কোনো সিটাডেল ছিল না। উইদাউট সিটাডেল। উইদাউট সিটাডেল। পরের প্রশ্ন দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা, কাবেরী, গোমতী না গঙ্গা নদী? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। দেখো এখানে তোমাকে অনেক নাম মনে রাখতে হবে, যেমন আগ্রা যমুনা হবে। আগ্রা। আগ্রা হবে যমুনা নদীর। যমুনা। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে হায়দ্রাবাদ, সেটা কি হয়ে যাবে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হবে মুসি নদীর তীরে। মুসি। এরপরে যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে সুরাট, সুরাট কি হবে? না তাপ্তি। সুরাট কি হবে? সুরাট হবে তাপ্তি নদীর তীরে। তাপ্তি। তাপ্তি নদী। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে অযোধ্যা, সুরাট, তাপ্তি, উজ্জয়িনী কোথায় আছে? না সিপ্রা। উজ্জয়িনী। উজ্জয়িনী হয়ে যাবে সিপ্রা নদীর তীরে। সিপ্রা। ঠিক আছে। এরপরে এরপরে আছে সম্বলপুর মহানদী। সম্বলপুর। সম্বলপুর হয়ে যাবে মহানদী। মহানদী। ঠিক আছে। এরপরে মুর্শিদাবাদ কি হবে? হুগলি। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, সেটা কি হয়ে যাবে? হুগলি। এই নামগুলো ভালো করে একটু মনে রাখবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে। এখানে বলা আছে যে দেখো জিকের কোশ্চেন শেষ হয়ে গেছে, এরপরে রিজনিং এর কোশ্চেন আছে। এখানে বলা আছে যে বিজোড়টা তোমাকে খুঁজতে হবে। তাহলে বিজোড় দেখো এখানে 3 আর 6 আছে, মাঝখানে 9 আছে। যদি যোগ করে দিই আমরা 6 আর 3, যোগ করলে দেখো 9 হচ্ছে। হচ্ছে। এখানে দেখো 4 2 6 যোগ হয়ে 6 হচ্ছে। 5 6 7 হয়ে যাচ্ছে 4। এটা দেখো হচ্ছে না। এটাও হচ্ছে না। এখানে দেখো 6 7 একে যোগ করলে 7 হয়ে যাচ্ছে। 4 2 6 হয়ে যাচ্ছে। হচ্ছে। অর্থাৎ ফার্স্ট আর লাস্ট, ফার্স্ট প্লাস লাস্ট সমানই আমরা কি পাচ্ছি? না মিডিলকে পাচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাবে? না এখানে হবে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা? না 4 to 7, এটা ভুল দেওয়া আছে। এটা হয়ে যাবে আলাদা। ঠিক আছে। পরেরটা দেখো, সিরিজে ভুল নাম্বার তোমাকে খুঁজতে হবে। এখানে ভুল নাম্বার কি আছে সেটা তোমাকে খুঁজতে হবে।
দেখো ১ থেকে ২ হয়েছে। ১ থেকে ২ থেকে ৬ থেকে ১৫ থেকে ৩১ থেকে 56 থেকে 91 এটা হয়েছে। এরপরে দেখো কি বলা আছে না এখানে তো ১ বেড়েছে। এখানে দেখো ৪ বেড়েছে। এখানে দেখো তোমার ৯ বেড়েছে। এখানে দেখো তোমার কত বেড়েছে? এখানে তোমার ১৬ বেড়েছে। এখানে তোমার ২৫ বেড়েছে। ঠিক আছে? আর এখানে তাহলে কত বাড়বে? এটা দেখছো ১ এর স্কোয়ার, এটা হচ্ছে ২ এর স্কোয়ার, এটা হচ্ছে ৩ এর স্কোয়ার, এটা হচ্ছে ৪ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, এটা হয়ে যাবে ৬ এর স্কোয়ার মানে ৩৬। কত বাড়বে? ৩৬। দেখো এখানে ৩৬ কি বেড়েছে এটা? ৬, ৬ ১২ এটা তো ৯২ হওয়া দরকার ছিল না? এটাকে 92 হওয়া দরকার ছিল। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট। এটা ভুল দেওয়া আছে। ভুল দেওয়া আছে ৯১। পরের প্রশ্ন দেখো। কি বলা আছে? এমন কতগুলো আছে যেখানে ৪ আছে যাদের আগে ৭ আছে। কতগুলো ৪ আছে যাদের আগে ৭ আছে কিন্তু পরে ৩ নেই। তাহলে ৭, ৪ আছে কিন্তু পরে ৩ যেন না থাকে। তাহলে এখানে দেখো ৭, ৪, ৭, ৪ একটা দেখতে পাচ্ছি পরে ২ আছে তাহলে এটা হবে। এখানে দেখো ৭, ৪ দেখতে পাচ্ছি পরে ৬ আছে তাহলে এটাও হবে। এখানে দেখো ৭, ৪ দেখতে পাচ্ছি পরে ১ আছে এটাও দেখতে পাচ্ছি। এখানে দেখো ৭, ৪ দেখতে পাচ্ছি এখানে পরে ৩ আছে। তাহলে এটা কি হবে? না এটা হবে না। এরপরে দেখো আর কোথায় আছে? না ৭, ৪ দেখতে পাচ্ছি এখানে। এখানে পরে ৬ আছে। তাহলে এটা হবে। টোটাল কতগুলো হয়ে গেল? ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা। ৪ টা হয়ে গেছে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? এখানে বলা আছে অ্যাবান্ডন, একুয়েট, একুমুলেট আর একুইট, অ্যাচিভ। এদের মধ্যে সবার শেষে কোনটা আসবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। শেষে কোনটা আসবে? বলো তো শেষে কোনটা আসবে? প্রথমে তোমাকে খুঁজতে হবে দেখো এ, বি, এ, এটা এসি আছে, এটা এসি, এসি, এসি। তাহলে প্রথমে তো এবি আসবে। ঠিক আছে? এটা তো এবি প্রথমে আসবে, এটা ফার্স্ট আসবে। এরপরে দেখো সি গুলোর মধ্যে তোমাকে খুঁজতে হবে শেষে কে আসবে। এখানে এসি, তারপরে এখানে টি আছে, এখানে টি আছে, এখানে সি আছে, এখানে এইচ আছে, এখানে কিউ আছে। দেখো টি সবার শেষে আসে। তাহলে এ সি টি দিয়েই এটাই শেষে থাকবে। অপশন কোথায় আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? এখানে বলা আছে এক ব্যক্তির দিকে ইশারা করে এক ব্যক্তি এক মহিলাকে বলল, তার মা তোমার পিতার একমাত্র কন্যা। ঠিক আছে? কি বলেছে? না এক ব্যক্তির দিকে ইশারা করে বলল। কি বলল? ব্যক্তি ব্যক্তির মা ব্যক্তির মা ব্যক্তির মা তোমার পিতার একমাত্র কন্যা। ঠিক আছে? তার মানে কি? তোমার পিতার একমাত্র কন্যা মানে কি? এখানে যদি একজন থাকে, তার যদি পিতা হয়, তার পিতার একমাত্র কন্যা এই হচ্ছে। তার মানে তো এই লোক ওই মহিলাটা এটাই হচ্ছে। ঠিক না? তাহলে মহিলার সাথে সম্পর্ক কি ছিল? না মা ছিল। কি হয়ে যাবে? মা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মা হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? এখানে বলা আছে ১৭৭৬ সালের ১৬ই জুলাই সপ্তাহের দিনটি কি বার ছিল? দেখো এটা যখন তুমি করতে যাবে এটা খুব ভালো করে তোমাকে করতে হবে। এখানে দেখো কোড তোমাকে কিছু মনে রাখতে হবে। যে কোডগুলো হচ্ছে জানুয়ারি, এখানে আমি লিখে দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা যদি নন লিপ ইয়ার কোনো ইয়ার হয়, অর্থাৎ যদি লিপ ইয়ার না হয়, তখন এর কোড কি হবে? 144, 144, এখানে কি থাকবে? 025, 025, 036 আর 146, 146, এটা এদের কোড হবে। এটা যদি নন লিপ ইয়ার কোনো হয়। আর যদি লিপ ইয়ার কোনো হয়, লিপ ইয়ারের ক্ষেত্রে কোড প্রথমের ৩ টা চেঞ্জ হবে। এটা হয়ে যাবে 034। কি হয়ে যাবে? 034। বাকি সব সেম টু সেম রেখে দাও। এটা এরকমই থাকবে, এরকমই থাকবে। তাহলে এরপরে দেখো, এরপরে তোমাকে সেঞ্চুরির কোড তোমাকে, এটা হচ্ছে মান্থের কোড। কিসের পেলাম আমরা? মান্থ। মান্থের কোড এটা। এরপরে তোমাকে ইয়ার বা সেঞ্চুরির কোড জানতে হবে। সেঞ্চুরি মানে হচ্ছে যেটাকে তুমি ৪০০ দিয়ে ভাগ করবে। ঠিক আছে? সেঞ্চুরিকে আমরা কি করব? না ৪০০ দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ হবে? ৪০০ দিয়ে ভাগ হবে। যদি ভাগশেষ আমাদের কত থাকে? ১০০ থাকে। ভাগশেষ ১০০ থাকলে কোড কত হবে? এটা হচ্ছে ভাগশেষ। আর এখানে কোড থাকবে। কোড কত হবে? ১০০ ভাগশেষ থাকলে কোড হবে ৪। এখানে যদি ভাগশেষ আমাদের ২০০ থাকে কোড হবে ২। এখানে ৩০০ ভাগশেষ থাকলে কোড হবে তোমার 0। আর 0 ভাগশেষ থাকলে কোড হবে তোমার ৬। ঠিক আছে? এগুলো তুমি মনে রাখবে। এরপরে দেখো এখানে, এখানে আমরা এরপরে লিখব। কি, কি দেওয়া আছে দেখো। এরপরে আমরা এখানে লিখব। প্রথমে আমরা কি লিখব? না প্রথমে ডেট লিখব। ডেট লিখব প্লাস আমরা মান্থের কোড লিখব, মান্থ। তারপরে আমরা কি লিখব? সেঞ্চুরি। সেঞ্চুরির কোড লিখব। তারপরে আমরা ইয়ার লিখব, কত বছর আছে। তারপরে আমরা লিপ ইয়ার লিখব। ঠিক আছে? এরপরে সেটাকে আমরা ৭ দিয়ে ভাগ করব।
এরপরে দেখো ডেট কত দেওয়া আছে এখানে, 16 তারিখ ডেট, প্লাস মান্থের কোড কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে জুলাই, তাহলে জুলাই মানে হচ্ছে 0, তাহলে এখানে 0 বসবে। ঠিক আছে, এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে যে সেঞ্চুরি, সেঞ্চুরির কোড দেখো কত হয়ে যাবে, 1700। সেঞ্চুরি মানে হচ্ছে 1700, 1700 কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে, 100 থাকবে। কত থাকবে, 100, 100 মানে কোড হয়ে যাচ্ছে 4, কত হবে 4, তাহলে সেঞ্চুরির কোড 4। ইয়ারের কোড কত বসবে, ইয়ারের কোড দেখো এখানে মনে রাখবে, এই যে কোড নয়, এই যে যেটা পড়ে আছে সেঞ্চুরি বাদ দিয়ে যে ইয়ারটা পড়ে আছে অর্থাৎ 76, আর লিপ ইয়ার হচ্ছে এই 76 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, এটাকে 4 দিয়ে ভাগ করব। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি কি পাবো, 4 একে 4, যেটা ভাগফল পাবো সেটাই হবে এখানে লিখতে হবে। 4 একে 4, 36, 4 9 36, 19 পাবো। এরপরে দেখো এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এখানে ভাগশেষ কত আসবে, 7 দিয়ে ভাগ করলে এখানে দেখো 7 দুগানে 14, 15 16, 2 এখানে ভাগশেষ থাকছে। এখানে দেখো এটা তো 0ই হয়ে যাবে, এখানে 4 থাকছে, এখানে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 6 পাচ্ছি, 6 পাচ্ছি। আর এখানে ভাগশেষ কত পাবো, না এখানে 7 দুগুণে 14 অর্থাৎ 14 5। এগুলো হচ্ছে ভাগশেষগুলো আমরা লিখলাম। এরপরে ভাগশেষগুলোকে যোগ করে দাও, 4 2 6, 6 6 12, 5 12, 5 কত হয়ে যাবে, 5 6 7 17 হবে। 17কে 7 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত হচ্ছে দেখো তো, 7 দুগুণে 14, 15 16 17, 3 হচ্ছে ভাগশেষ। 3 যদি ভাগশেষ হয় তাহলে 1 তারিখ থেকে শুরু হবে, 1 হচ্ছে তোমার সানডে, 1 হচ্ছে তোমার সানডে, 2 হচ্ছে তোমার মন্ডে, আর 3 হচ্ছে তোমার টুইসডে, টুইসডে। সানডে, মন্ডে, টুইসডে, 3 হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ টুইসডে হয়ে যাবে কারেক্ট। মঙ্গলবার হবে কারেক্ট অ্যান্সার, অপশান এ হবে কারেক্ট। ঠিক আছে, পরেরটা দেখো কি বলা আছে, বাম থেকে 13তম অক্ষর, বাম থেকে 13তম অক্ষর, বাম দিক থেকে 13তম অক্ষর এবং ডান দিক থেকে 4তম অক্ষরের মাঝখানে কোন বর্ণটা আছে সেটা তোমাকে খুঁজতে হবে। এটা তোমাকে খুঁজতে হবে। এটা কেমন করে করবে বলো তো, বলো। দেখো ডান দিক থেকে, বাম দিক থেকে 13তম, ঠিক আছে, বাম দিক থেকে 13তম মানে হচ্ছে এদিক থেকেই 13তম আছে, অর্থাৎ 13তম অক্ষরে কি আছে, আমরা জানি এম আছে। এরপরে দেখো ডান দিক থেকে 14তম, এদিক থেকে 4তম, এদিক থেকে যদি 4তম হয় সেটা এই সাইড থেকে কত হবে, এই সাইড থেকে কত হবে সেটা, দেখো 13, 13র সঙ্গে যদি এখানে এই সাইড থেকে কত হবে, না 27 থেকে তোমাকে কি করতে হবে, না 27 থেকে তোমার 13কে বিয়োগ করতে হবে, 4কে বিয়োগ করতে হবে, সরি, 4কে বিয়োগ করলে তোমার কত পড়ে থাকবে এখানে, না 23 পড়ে থাকবে। তাহলে এটা কত হবে, না এখানে এদিক থেকে এর নাম্বারিং কত হবে, এই যে যেটা ডান দিক থেকে 4তম, এটা এদিক থেকে কততম হয়ে যাবে, 23তম হবে। কততম, 23তম। তাহলে এদিক থেকে একটা 13তম, এদিক থেকে 23তম, অর্থাৎ এখানে মাঝখানে কে আছে, মাঝখানে কত আছে, না মাঝখানে তোমার 23তম অক্ষর মানে এখানে ডাব্লু আছে। এরপরে দেখো এখানে এম আর ডাব্লুর মাঝখানে কি থাকবে, এটাই তোমাকে জিজ্ঞেস করেছে। টোটাল কতগুলো নাম্বার আছে, না 10টা নাম্বার আছে, 10টা নম্বর, অর্থাৎ 5 5-এ ভাগ হয়ে যাবে। 13র সঙ্গে 5 যোগ হয়ে যাবে, 13র সঙ্গে 5 যোগ হওয়া মানে সেটা 18 হয়ে যাবে। 18 নম্বরে কে আছে, 18 নম্বরে কে আছে বলো তো, আর 18 আছে, আর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান এ হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টিয়ার্সকে যদি এরকমভাবে লেখা হয়, স্মাইলকে কি লেখা হবে, দেখো টিয়ার্স, TEARS, এটাকে লেখা হচ্ছে কি না UGDVX, এরকমভাবে লেখা হচ্ছে। তাহলে এখান থেকে দেখো তুমি, টি হচ্ছে 20, ইউ কত, ইউ হচ্ছে 21, E5, G7, এ হচ্ছে 1, D4, আর হচ্ছে 18, ভি হচ্ছে 22, এস হচ্ছে 19, আর এক্স হচ্ছে 24, ঠিক আছে, এক্স হচ্ছে 24। এরপরে দেখো এখানে তো +1 হয়েছে, এখানে দেখো +2 হচ্ছে, এখানে দেখো +3 হচ্ছে, এখানে দেখো +4 হচ্ছে, এখানে +5, তাহলে এক এক করে বেশি প্লাস হচ্ছে। তাহলে স্মাইলকেও সেরকমভাবে লিখে দাও, SMILE। এস কত হবে, এস দেখো 19, এস যদি 19 হয়, এস 19 তার সঙ্গে 1 যোগ করলে 20, অর্থাৎ T20। এম কত হবে, M18, M13, M13 তার সঙ্গে যদি 2 যোগ করি 15 হবে। 15 এ কি আছে বলো, 15 এ কি আছে, ও আছে, তাহলে TO দেখো সবগুলোতেই আছে। তারপরে আই, আই হচ্ছে তোমার 9, 9 এর সঙ্গে কত যোগ হবে, 3 যোগ হবে, তাহলে 9 3 12, 12 তে কি আছে, 12 তে হয়ে যাবে L12, ঠিক আছে। এরপরে এল আছে, এল হচ্ছে তোমার 12, তার সঙ্গে 4 যোগ হবে অর্থাৎ 16 হবে। 16 মানে হচ্ছে OP, P16 হবে। তাহলে TOLP, TOLP দেখো একটা অপশানই আছে, এ তে আছে।
তারপরে E5 হয়ে যাবে, E5 এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়ে যাবে, J10। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা আছে। না এখানে বলা আছে যদি একটি কোড ভাষায় ও কি এ পেরুক মানে হচ্ছে সূক্ষ্ম কাপড়, আর মেটা লিসা মানে হচ্ছে এটা। তাহলে দেখো প্রথম আর দ্বিতীয়কে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখো সূক্ষ্ম লেখা আছে, সূক্ষ্ম দেখো এখানেও সূক্ষ্ম আছে, সূক্ষ্ম আছে, আর এখানেও সূক্ষ্ম আছে। প্রথম আর থার্ডকে দেখছি আমরা, ঠিক আছে, সূক্ষ্ম আর সূক্ষ্ম। এখানে দেখো প্রথমে ওকে পেরু, এখানে দেখো PARU আছে। তাহলে PARU এটা মানে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম মানে আমরা পেয়ে গেলাম এটা। এরপরে দেখো আরেকটা কোড তোমার দেওয়া আছে, দ্বিতীয় আর যদি এই দ্বিতীয় আর তৃতীয়কে যদি আমরা ম্যাচ করি, এখানে দেখো কি কমন আছে, এখানে দেখো পরিষ্কার কমন আছে আছে। তাহলে এই যে পরিষ্কার, এখানেও দেখো পরিষ্কার আছে। তাহলে কমন কি আছে, মেটা লিসা, এখানে ডোনা লিসা, তাহলে লিসা কমন আছে, তাহলে লিসাটা হয়ে যাবে পরিষ্কার। লিসাটা যদি পরিষ্কারের কোড হয়, তাহলে বাকিটা যেটা পড়ে আছে সেটাই আবহাওয়ার কোড, অর্থাৎ ডোনা, ডোনাটাই হয়ে যাবে আবহাওয়ার কোড, এটাই হয়ে যাবে আবহাওয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে এ থাকবে একটা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, একজন লোক পূর্ব দিকে মুখ করে আছে, একটা লোক পূর্ব দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 227 ডিগ্রি ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে 227 ডিগ্রি যদি ঘুরে, তার মানে সে কতটা যাবে, এখানে 90, তারপরে 90, 180, তারপরে দেখো আবার একটা 90 যাবে, তবেই তার সে 227 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ সে এখন উত্তর দিকে মুখ করে আছে। এরপরে সে ডান দিকে ঘুরলো, কেউ যদি ডান দিকে ঘোরে, ডান দিকে ঘোরা মানে সে 90 ডিগ্রি ঘুরেছে, কোনো অ্যাঙ্গেল বলা নেই, মানে সে পুরো 90 ডিগ্রি ঘুরেছে, আবার সে পূর্ব দিকে মুখ করেছে। এরপরে কি বলা আছে, এরপরে সে অবশেষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরেছে, আবার সে উল্টো দিকে 90 ডিগ্রি, এদিকে আবার ঘুরছে সে 90 ডিগ্রি। তাহলে এখন তার ফেস কোন দিকে আছে, এখন তার ফেস আবার ঘুরে সে উত্তর দিকে হয়ে গেছে। তাহলে উত্তর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট, সি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, বিভিন্ন পুরুত্বের 5টি বই আছে, এ সি এর থেকে মোটা, এটা মোটা কার থেকে, না সি এর থেকে। আর কি বলা আছে, বি ডি এর থেকে মোটা, বিটা মোটা কার থেকে, না ডি এর থেকে। ঠিক আছে, বিটা মোটা তোমার ডি এর থেকে। এগুলোকে একটু ঘুরিয়ে লেখো, তাহলে বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, কি লিখবে, এরকম ভাবে লিখবে তুমি, যে ডিটা হচ্ছে, দেখো প্রথমে ডিটা বলা আছে, সিটা, দাঁড়াও, কি বলা আছে, না এখানে বলা আছে এ সি এর থেকে মোটা। তাহলে এটা যদি সি এর থেকে মোটা হয়, সি কে যদি আমরা এদিকে লিখি, সিটা হচ্ছে এ এর থেকে মোটা। এরপরে দেখো কি বলা আছে, বি ডি এর থেকে মোটা, বিটা মোটা ডি এর থেকে, তাহলে ডি এর থেকে মোটা বি লিখতে পারি। এরপরে কি বলা আছে, আর বলা আছে ই বি এর থেকে মতো পুরু নয়, ই বি এর মতো পুরু নয়, তাহলে বিটা বেশি পুরু কার থেকে, ই এর থেকে, ই এর থেকে বেশি পুরু বি। ঠিক আছে, আর কি বলা আছে, আর বলা আছে কিন্তু সি এর থেকে মোটা, তাহলে ইটা হচ্ছে সি এর থেকে মোটা, হয়ে গেল। এরপরে বলা আছে তোমার ডি সি এর মতো মোটা নয়, তাহলে ডিটা মোটা নয়, সিটা মোটা, এরকম ভাবে লিখেছি। এরপরে দেখো তুমি, এরপরে দেখো লেখা আছে এখানে, এখানে যদি আমরা সি এর জায়গায় মানটাকে বসাই, ঠিক আছে, এখানে দেখো এই যে সি, ডিটা, ডিটা হচ্ছে কি না পাতলা কার থেকে, সি এর থেকে, তাহলে এখানে আমরা লিখতে পারি ডি, এরকম ভাবে লিখতে পারি, এটাকে সাজিয়ে দিতে পারি। এরপরে দেখো এটাকে যখন তুমি আরো একবার লিখবে, দেখো এই যে এখানে লেখা আছে যে ডিটা হচ্ছে, ডিটা হচ্ছে বি এর থেকে, না এটা না বসিয়ে, আচ্ছা এটা যদি বসাই আমরা, যে ডিটা হচ্ছে বি এর থেকে পাতলা, ঠিক আছে, তাহলে এখানে ডি এর জায়গায় আমরা বসাতে পারি সেই মানটাকে, এই ডি এর জায়গায়, ডি এর জায়গায় আমরা এখানে বসাবো, দেখো ডিটা হচ্ছে কি না পাতলা কার থেকে, বি এর থেকে, তারপরে সি থাকবে, তারপরে এ থাকবে, থাকবে। এরপরে দেখো আবার যদি এটাকে এখন বসাতে যাই, এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে সি হচ্ছে ই এর থেকে পাতলা, বি এর থেকে মোটা, তাহলে এখানে সি এর থেকে পাতলা, বি এর থেকে মোটা, তাহলে এই যে মাঝখানটা, এই মাঝখানটায় বি আর সি এর মাঝখানে কে থাকবে, ই থাকবে, এখানটা ই থাকবে। তাহলে এখানে সব থেকে পাতলা কোনটা হবে, দেখো ডি হয়ে যাবে সবার থেকে পাতলা, ডি হবে সবার থেকে পাতলা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, প্লাস দ্বারা যদি যোগ বোঝায়, প্লাস যদি ভাগকে বিয়োগ বোঝায়, এটা ভাগ চিহ্ন, হ্যাঁ, ভাগ হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ, ভাগ হচ্ছে বিয়োগ, আর প্লাস হচ্ছে গুণ, আর মাইনাস হচ্ছে ভাগ। তাহলে এখানে এর মান কি হবে, চিহ্নগুলোকে চেঞ্জ করে দাও, 20 ইন্টু, ইন্টুর জায়গায় কি হয়ে যাবে, না প্লাস হবে, তাহলে 20 প্লাস কি হবে, 20 প্লাস 8 হবে, ভাগের জায়গায় কি থাকবে, না ভাগের জায়গায় বিয়োগ, বিয়োগ হয়ে যাবে 8,
মাইনাসের জায়গায় কি থাকবে, মাইনাস মানে হচ্ছে ভাগ, 4 হবে, আর প্লাসের জায়গায় কি থাকবে না গুণ থাকবে 2। এরপরে দেখো এখানে যদি আমরা এটাকে ভাগ করে দিই, 4 দুগুণে 8 হবে 2, এটা কত হবে 20 প্লাস 8 মাইনাস 2 ইন্টু 2, এটা কত হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে তোমার 2 দুগুণে 4, 20 প্লাস 8 মাইনাস 4 হবে, অর্থাৎ 20 প্লাস 4 24 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 24 হবে কারেক্ট, অপশন সি। পরেরটা দেখো, নিচের ভেন ডায়াগ্রামটি সঠিকভাবে শ্রেণীর মধ্যে সম্পর্ক কোনটা সঠিক সম্পর্ক এদের মধ্যে তুলে ধরেছে। দেখো গাজর, খাদ্য আর শাকসবজি, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে, গাজর, খাদ্য আর শাকসবজি, বলো তো। কিটা হবে, দেখো শাকসবজি যদি পুরোটা হয়, পুরোটা হচ্ছে খাদ্য, এটা হচ্ছে খাদ্য, খাদ্যর মধ্যে কি আছে না এর মধ্যে শাকসবজি আছে, এর মধ্যে কি আছে না শাকসবজি আছে, আর তার মধ্যে কি আছে না গাজর আছে, গাজর, তাহলে এটা মনে রাখবে অপশন এ হয়ে যাবে কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, 8:30-এ ঘড়ির কাঁটা ঘন্টার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত থাকবে। তাহলে এটা আমরা সূত্রে বসাবো 11/2 ইন্টু এম মাইনাস 30h, এটা বসিয়ে দেবো। তাহলে এখানে কি হয়ে যাবে 11/2 ইন্টু এম মানে হচ্ছে 30, আর 30h মানে হচ্ছে তোমার 8, এখানে কত হচ্ছে দেখো 15, 15 দিয়ে কাটবে, এটা 15 আর 11 গুণ করলে কত হয়ে যাবে 5 6 1, 165 মাইনাস 3 8 24, 240। যদি এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে তোমার, 240 থেকে 165 যদি আমরা বিয়োগ করে দিই কত আসবে, কত আসবে না এখানে হয়ে যাবে তোমার 75, কত হবে 75, 75 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, পরেরটা দেখো কি বলেছে, না এটা দিয়ে কোনটা গঠন করা যাবে না, এটা দিয়ে তুমি কোনটা গঠন করতে পারবে না, তো এর কারেক্ট অ্যান্সার কি হবে, না এর কারেক্ট অ্যান্সার হবে দেখো এখানে ই। ঠিক আছে, ই নেই, দেখো ই নেই, তাহলে এটা তো তুমি বানাতে পারবে না, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই থাক, বাকিগুলো পরের ক্লাসে আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।